বাংলাদেশের পাট শিল্পকে ধ্বংসের পর ভারতের চোখ পড়ে বাংলাদেশের চিনি শিল্পের ওপর। এরপর থেকেই ভারত বাংলাদেশের চিনি শিল্পকে ধ্বংস করতে বিভিন্ন ধরনের অপকৌশল অবলম্বন করতে থাকে, যেন বাংলাদেশ চিনি আমদানির জন্য আরও বেশি ভারত নির্ভর হয়ে পড়ে। দীর্ঘ ১৭ বছরের স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে পরিকল্পিতভাবে রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোকে দুর্বল করে দেওয়া হয়। ভারতীয় স্বার্থ সুরক্ষায় শেখ হাসিনা নিজে একের পর এক চিনি কল বন্ধের সিদ্ধান্ত নেন। এরপর থেকে চোরাই পথে আসা ভারতীয় নিম্নমানের অস্বাস্থ্যকর ভেজাল চিনিতে সয়লাভ হয়ে যায় সারা বাংলাদেশ। এতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশীয় চিনি শিল্প প্রতিষ্ঠানগুলো। রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলো বন্ধ হয়ে যাওয়ার পর বাংলাদেশ চিনি আমদানিতে অনেকাংশেই ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ে। ফলে দেশের চিনি উৎপাদন খাত প্রায় ধ্বংসের মুখে পড়ে, আর ভারত হয়ে ওঠে বাংলাদেশের চিনির বাজারের প্রধান নিয়ন্ত্রক। রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলো বন্ধ হলে বাংলাদেশের চিনি শিল্পের সঙ্গে জড়িত লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়ে এবং চিনি কলগুলো চালুর দাবিতে তারা বিভিন্ন সময়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করলেও স্বৈরাচার সরকার সেটিকে কর্ণপাত করেনি। তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর আবারও রাষ্ট্রায়ত্ত ৯টি চিনি কল পুনরায় চালুর ঘোষণা দিয়েছে। একই সঙ্গে ভারত থেকে চিনি আমদানিতে নিষেধাজ্ঞাও আরোপ করেছে বাংলাদেশ, যেটি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে ভারতীয় রপ্তানিকারকদের মধ্যে। গত বছর ভারত প্রায় ২৭ লাখ টন চিনি রপ্তানি করেছিল, যার শীর্ষ ক্রেতা ছিল বাংলাদেশ। কিন্তু বর্তমানে বাংলাদেশ ভারত থেকে চিনি আমদানি বন্ধ করার কারণে হতাশায় ভুগছেন ভারতীয় আখ চাষিরা। কারণ গত বছর বাংলাদেশে চিনির চাহিদা বেশি থাকায় এসব আখ চাষিরা বেশি ভালো মুনাফা লাভ করতে পেরেছিলেন। কিন্তু এই বছর বাংলাদেশ ভারত থেকে চিনি আমদানি বন্ধ করায় এসব আখ খেতেই নষ্ট হয়ে যাচ্ছে, যাতে লোকসানে পড়ছে ভারতীয় কৃষকেরা। ভারতের আখ চাষি ও চিনিকল মালিকরা এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের সঙ্গে আলোচনায় বসে দ্রুত চিনি রপ্তানি পুনরায় চালুর আহ্বান জানান। ২০২০ সালের ১ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারতের পরামর্শক্রমে হঠাৎ করেই একই দিনে দেশের ৬টি চিনিকল বন্ধ করে দেয়। সেগুলো হলো কুষ্টিয়া চিনিকল, রংপুরের শ্যামপুর চিনিকল, দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল, পঞ্চগড় চিনিকল, পাবনা চিনিকল ও রংপুর চিনিকল। এরপর থেকেই চোরাই পথে আসা ভারতীয় নিম্নমানের অস্বাস্থ্যকর ভেজাল চিনিতে সয়লাভ হয়ে যায় গোটা বাংলাদেশ। শুধু তাই নয়, দেশের ভেতর ২২টি চিনিকল থাকার পরও ভারতের চিনির ওপর নির্ভরশীল হয়ে ওঠে বাংলাদেশ। আর এ কারণে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশীয় চিনি শিল্প প্রতিষ্ঠানগুলো। ২০২২-২৩ অর্থবছরে ভারত থেকে প্রায় $৮০ কোটি চিনি আমদানি করে বাংলাদেশ। আর গত ৫ বছরের গড় আমদানির তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় প্রতি বছর গড়ে ১৯৫৯ লাখ টন করে চিনি আমদানি হয়েছে। এতে বিপুল পরিমাণ অর্থ চলে যাচ্ছে বিদেশে। অন্যদিকে চিনিকল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়ে হাজারো মানুষ। এছাড়া শ্রমিক, কর্মচারী ও আখ চাষি সহ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রায় ৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। চিনি কলগুলো বন্ধ হওয়ায় বাংলাদেশ চিনি আমদানির জন্য পুরোপুরি ভারত নির্ভর হয়ে পড়ে। এরপর থেকে ভারত বিভিন্ন সময়ে বাংলাদেশকে চাপে ফেলতে চিনি রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। বিভিন্ন সময়ে চিনি রপ্তানির ওপর ভারতের আকস্মিক নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে হুটহাট করে চিনির দাম বেড়ে যায়। পাকিস্তান আমলে দেশের উত্তরাঞ্চলে সেই সময়কার সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্থাপন করা হয়েছিল রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলো। সে সময় দক্ষিণ এশিয়ার শীর্ষ চিনি রপ্তানিকারক দেশ ছিল বাংলাদেশ। দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিদেশেও চিনি রপ্তানি করা হতো বাংলাদেশের চিনি। এমনকি তৎকালীন সময়ে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে চিনি রপ্তানি হতো। ১৯৬৫ সালে বাংলাদেশে চিনিকলগুলোতে প্রতিদিন প্রায় ৩০,০০০ মেট্রিক টন চিনি উৎপাদন হতো। কিন্তু পরবর্তীতে বাংলাদেশ স্বাধীন হলে ভারত বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে পাট ও চিনিকলগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়, যার ফলে বাংলাদেশের প্রচুর মানুষ বেকার হয়ে যায়। কিন্তু পরবর্তীতে হাসিনা সরকার ক্ষমতায় এসে দেশের মধ্যে চালু থাকা অবশিষ্ট ৬টি চিনিকলও বন্ধ রাখার নির্দেশ দেয়। ফলে দেশের চিনি শিল্প সম্পূর্ণভাবেই ভারত নির্ভর হয়ে পড়ে।
চিনি কলগুলো বন্ধ রাখার কারণে বাংলাদেশের চিনির চাহিদার প্রায় ৯৬%ই ভারত থেকে আমদানি করতে হতো, যার ফলে চিনির বাজারের ওপর বাংলাদেশের কার্যত কোনো নিয়ন্ত্রণ আর থাকেনি। ভারতের ইচ্ছে মতো বাংলাদেশে চিনি রপ্তানি বন্ধ বা দাম বৃদ্ধি করলেও বাংলাদেশের হাতে বিকল্প কোনো উপায় থাকতো না। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারত নির্ভরতা কমাতে বিভিন্ন উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে দেশের বন্ধ হয়ে যাওয়া চিনি কলগুলো পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করা হয়। সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান জানান, অন্তর্বর্তী সরকার দেশের ৬টি বন্ধ চিনি কলে উৎপাদন পুনরায় চালুর জন্য সক্রিয়ভাবে কাজ করছে। তাছাড়া পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশের চিনি কলগুলোকে আরও আধুনিক করার চেষ্টা চলছে। বর্তমানে পাকিস্তান বিশ্বের অন্যতম শীর্ষ চিনি রপ্তানিকারক দেশ। পাকিস্তান বিশ্বের ৪২টি দেশে চিনি রপ্তানি করে। গত মাসে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী শেখ বশির উদ্দিনের এক বৈঠকে বাংলাদেশের চিনি কলগুলো আধুনিকায়নের প্রস্তাব দেয় পাকিস্তান। পাকিস্তানের সহযোগিতা পেলে বাংলাদেশ চিনি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে, যা ভারতের ওপর নির্ভরশীলতা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চলতি মাসের ১৭ ডিসেম্বর শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে থাকা ৬টি চিনিকলের আখ মারাইয়ের স্থগিতাদেশ প্রত্যাহার করে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, মারাই স্থগিতকৃত চিনিকলসমূহ পুনরায় চালু করার জন্য ও চিনিকল লাভজনকভাবে চালানোর নিমিত্ত সুনির্দিষ্ট প্রস্তাবনা প্রণয়নের লক্ষ্যে গঠিত টাস্ক ফোর্সের সুপারিশ ও মতামতের আলোকে পর্যাপ্ত আখ প্রাপ্তির সাপেক্ষে প্রথম পর্যায়ে শ্যামপুর, সেতাবগঞ্জ চিনিকল, দ্বিতীয় পর্যায়ে পঞ্চগড় ও পাবনা চিনিকল এবং তৃতীয় পর্যায়ে কুষ্টিয়া ও রংপুর চিনিকলের মারাই কার্যক্রম পুনরায় চালুকরণের লক্ষ্যে উপর্যুক্ত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। এ ঘোষণায় ইতিমধ্যে শুরু হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ। সরকারের শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান চিনিকলগুলো পরিদর্শন করেছেন। ফলে এসব চিনিকলে কর্মরত কর্মচারী, আখ চাষি এবং স্থানীয় মানুষ নতুন আশার আলো দেখতে শুরু করেছেন। চিনিকলগুলো চালু করার ফলে দেশে যেমন কর্মসংস্থান বৃদ্ধি পাবে, তেমনি আমদানি নির্ভরতাও কমবে। এতে বেঁচে যাবে দেশের বড় অঙ্কের অর্থ। ধীরে ধীরে বাংলাদেশ হয়ে উঠবে স্বয়ংসম্পূর্ণ। এদিকে একে একে ভারতের হাত থেকে মুক্ত হতে চলেছে বাংলাদেশের বিভিন্ন শিল্প খাত। এবার চিনি নিয়েও ভারতের দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। বন্ধুরা, আপনার কি মনে হয়, ভারতের উপর নির্ভরশীলতা কমাতে বাংলাদেশের চিনিকলগুলোকে আরও আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা উচিত কিনা? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ সকলকে সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।